আমার আজকের রেসিপি একদম হোটেল স্টাইলে বিফ সিজলিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। বড় বড় রেস্টুরেন্টগুলোতে এই বিফ সিজলিং অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। সেই জন্য ঘরেই খুব কম খরচে কিভাবে বানিয়ে খেতে পারেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিভাবে এই বিফ সিজলিং খুবই সফট করে রান্না করে সেই ট্রিক্সটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। বিফ সিজলিং বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা চিকন চিকন। এই বিফ সিজলিং এর জন্য মাংস এভাবেই কেটে নিতে হয়। মাংসগুলো কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর 1 চা চামচ লবণ, আর হচ্ছে এখন 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাই কিন্তু মাংসটাকে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সফট করবে। পরিমাণে বেশি হয়ে গেলে এর টেস্ট নষ্ট হবে। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ সয়া সস, আর সব শেষে দিয়ে দিলাম একটা ডিম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। আর এই মাংসটাকে কিন্তু অনেক সময় ধরে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া হয়েছে। খুব অল্প সময় রেখে দিলেই হবে, মানে রাখারও প্রয়োজন নেই। এটা মেখে রেখে দিয়ে জাস্ট অন্য কাজগুলো করব, তাহলেই হবে। মাংসগুলো আমার মাখা হয়ে গেছে, এখন এটা একপাশে রেখে দিলাম। এখন আমার কিছু সবজি কাটাকুটি করতে হবে, তো আমি এখন সেই কাজগুলো করে নেব। এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম 4 কোয়া রসুন, তারপরে রসুনগুলোকে এভাবে একদম মিহি কুচি কুচি করে নিলাম। আর তারপর এখানে আমি রসুনগুলো তুলে নিয়ে তারপর নিলাম কতগুলো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম 4 ভাগে টুকরো করে নিলাম। 4 ভাগে টুকরো করে নেওয়ার পরে পেঁয়াজের যে ভাগগুলো করেছি সেখান থেকে প্রত্যেকটা পার্ট একটা একটা করে এভাবে খুলে নেব। তো এইভাবে করে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সবগুলো পেঁয়াজ এভাবে খুলে নেব। সবগুলো পেঁয়াজ এভাবে খোলা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। আর তারপর এই একই বোর্ডের মধ্যে এখন আমি নিয়ে নিলাম গাজর। গাজরটাকেও এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিলাম, সেটাও তুলে নিলাম। আর এখন এর মধ্যে আমি টমেটো আর হচ্ছে লাল কাঁচামরিচ এভাবে লম্বা করে কেটে নিয়েছি, তো সেগুলোও নিয়ে নিলাম। আর এখন আমি হচ্ছে এখানে 2টা ক্যাপসিকাম নিয়েছি, হলুদ আর হচ্ছে সবুজ। লাল ক্যাপসিকামটি পাওয়া যায়নি, সেজন্য নিতে পারিনি। আপনাদের হাতের কাছে থাকলে নিবেন, আর যদি মনে হয় যে আপনি ক্যাপসিকাম খাবেন না তাহলে নাও দিতে পারেন। কিন্তু ক্যাপসিকাম কিন্তু এই সিজলিং এর টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়, তো সেই হিসেবে আমি মনে করি দেওয়াটা ভালো। তো এগুলো সব কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে সবগুলো তুলে নিলাম। তো মোটামুটি কয়েক রকমের সবজি কাটা হয়েছে। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, 2 রকমের ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে রসুন, এইগুলো রেডি। এগুলো কাটতে কাটতে মাংসটা যতটুকু ম্যারিনেট হয়েছে ততটুকুই যথেষ্ট। তো এখন আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলায়, আর তারপরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখন যে মাংসগুলো মশলা মাখিয়ে রেখে দিলাম সেই মাংসগুলো একটা একটা করে এভাবে দিয়ে দিলাম। তবে মাংসগুলো কিন্তু একটার সাথে আরেকটা যেন জড়িয়ে না যায়, একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে। তারপর এক পিঠ যখন হালকা হয়ে যাবে তারপর নাড়াচাড়া দিলে আর একটার সাথে আরেকটা জড়াবে না। তারপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি শক্ত যাতে হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পছন্দ মতন ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিলাম। তো প্রথম ব্যাচের মাংসগুলো তুলে নেওয়ার পর আবার দ্বিতীয় ব্যাচের মাংস দিয়ে আবারও ভেজে নিয়েছি ঠিক একইভাবে। তো এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আমি কিন্তু 3 ব্যাচে মাংসগুলো ভেজেছি। সবগুলো মাংসই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন কিছুটা তেল রয়ে গেছে। সেই তেলের মধ্যেই আমি যে রসুন কিমা করে রেখেছি সেই রসুনের কিমাগুলো দিয়ে দিলাম। আর তারপর খুব অল্প সময়ের জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করব, রসুনগুলো যাতে লাল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু নাড়াচাড়া করেই যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব, কারণ গাজর হচ্ছে একটু শক্ত, এজন্য গাজরটাই সবার আগে দিলাম। তারপর অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে যে পেঁয়াজগুলো আমি এভাবে খুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর খুব অল্প সময়ের জন্য আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম টমেটো কাটা, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর কাঁচামরিচগুলো, আর শুধুমাত্র রয়ে গেল পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমার সব শেষে অন্য একটা কাজ আছে, তো সেই জন্য রেখে দিলাম। এখন এগুলো সবকিছু একসাথে আবারও অল্প কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিলাম। এখন সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, আর আবারও এগুলো নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ইচ্ছে করলে একরকম ক্যাপসিকাম দিয়েও রান্নাটা হবে। সবজি আর মাংসগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তারপরে হাতা দিয়ে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করতে হবে যাতে এই ক্যাপসিকামগুলো হালকা সিদ্ধ হয়ে আসে। একদম সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে যাবে না। তারপর যখন এরকম পর্যায়ে আসবে তখন এই ফ্রাই প্যানটা তুলে নিতে হবে। আর এখন এই চুলায় একটা লোহার অথবা কাস্ট আয়রনের তাওয়া বসিয়ে দিতে হবে। মানে আমরা সাধারণত রুটি বানাই যেই তাওয়ার মধ্যে, সেই তাওয়াটা এখানে বসিয়ে দিতে হবে। আর তারপর একদম হাই হিটে তাওয়াটা ১০ মিনিটের মতো গরম করে নিতে হবে। অল্প গরম করলে কিন্তু চলবে না, অনেক বেশি গরম করে নিতে হবে। এভাবে একটু পানির ছিটা দিয়ে দেখতে হবে যে তাওয়াটা ফুললি গরম হয়েছে কিনা। তো পুরোপুরি যখন গরম হয়ে যাবে তখন চুলাটা একটু কমিয়ে দিতে হবে আর অল্প একটু কমিয়ে দিতে হবে। আর তারপর যেই পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি যেই মাংসের মিশ্রণটা তৈরি করলাম সেটা এখানে যখন দিব তখন কিন্তু তাওয়াটা অনেক গরম, যেহেতু এটা পুড়ে যেতে পারে। এইজন্য নিচে পেঁয়াজের একটা স্তর দিয়ে দিলাম আর তারপর যেই মাংসগুলো আমি রান্না করে রাখলাম সেই মাংসগুলো এখানে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। তারপর আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে ধোঁয়া উঠছে, এই বিষয়টাই কিন্তু এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধোঁয়াটা আরেকটু বাড়াতে হবে। তো সেইজন্য আমি অল্প একটু বাটার এপাশ দিয়ে আরেকটু ওই পাশে আরেকটু এই পাশে, মানে চারদিক থেকে অল্প অল্প করে বাটার এভাবে দিয়ে দিলাম। আর এই যে ধোঁয়াটা উঠছে আর এটার যে কি সুন্দর একটা সাউন্ড, সেই সাউন্ডটা আমি এখন আপনাদেরকে শোনাবো। বিফ সিজলিং রান্না করলে এই সাউন্ডটা অবশ্যই আসবে আর এই ধোঁয়াটাও উঠবেই। আর এটা যেই ঘরে রান্না করা হবে সবাই কিন্তু হাঁচি-কাশি দেওয়া শুরু করবে। তখনই বুঝতে হবে আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আর বিফ সিজলিং কিন্তু সাধারণত পরিবেশন করা হয় লোহার অথবা কাস্ট আয়রনের ট্রে আছে সেই ট্রেতে করেই। তো এই ট্রে কিন্তু কিনতে পাওয়া যায়। আমার সেই ট্রে নাই। আমার এই লোহার আ সরি লোহার নয়, এটা কাস্ট আয়রনের তাওয়া। আমি এই কাস্ট আয়রনের তাওয়ার মধ্যেই পরিবেশন করলাম। পরিবেশন করার পরও কিন্তু এটা এইরকম ছ্যাঁত-ছ্যাঁত আওয়াজ করতেই থাকবে। এটাই খুব মজাদার একটা বিষয়। এটা আপনি ইচ্ছে করলে সাধারণ রুটি, পরোটা, নান রুটি, তন্দুর রুটি, পুরি যেকোনো কিছু দিয়েই খেতে পারেন। আর এটা ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি যে পরিমাণে আজকে রান্না করেছি, এই পরিমাণে রেস্টুরেন্টে খেতে গেলে এখানে আপনার খরচ হতো ৩ থেকে ৳৩,৫০০ আর আমার এখানে খরচ হয়েছে মাত্র ৳১,০০০। তো আমার আজকের এই বিফ সিজলিং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমার এই রেসিপিটি এখানেই শেষ করছি আমি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।